নমস্কার, সাহিত্য সম্ভার 2.0 শ্রুতি কাহিনীর জগতে আপনাকে স্বাগত। আমি অভিক। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেল সিরিজ থেকে নিয়ে আসা আজকের গল্প লোহারগড়ের দুর্বাসা মুনি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্প চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনের গল্পগুলো শুনবার জন্য এবং আমার পাশে থাকবার জন্য। শুরু করছি আজকের গল্প লোহারগড়ের দুর্বাসা মুনি। এপ্রিলের এক রবিবারের সকালে কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে দেখি আবহাওয়া বেজায় গুরুগম্ভীর। ওর ভৃত্য ষষ্ঠীচরণ কাঁচু মাছু মুখে মেঝে থেকে কাঁচের টুকরো কুড়োচ্ছে। কর্নেলের মুখে বিরক্তি ও চাপা রাগ থমথম করছে। আমি ঢুকলেও 2 মিনিট কথা বললেন না যখন, তখন আমার একটু রাগ হলো। ঘুরে দরজার দিকে পা বাড়ালুম। সেই সময় কর্নেলের গলার ভেতর গম গম করে বললেন, জয়ন্ত, আমার এই সর্বনাশ দেখেও তুমি চলে যাচ্ছ? আশ্চর্য! আজ দেখছি পৃথিবী শুদ্ধ আমার শত্রু হয়ে উঠেছে। অগত্যা ফিরে এসে সোফায় বসলুম। বললুম সর্বনাশটা কি আর এমন করেছে? ষষ্ঠীচরণ একটা গিলাস টিলাস ভেঙে ফেলেছে, এই তো। সব বাড়িতেই ঝি চাকরেরা এমন ভাঙে, তার জন্যে। কথা কেড়ে কর্নেল বললে, গিলাস নয় জয়ন্ত, সেদিন লোহাগড়া থেকে যে আশ্চর্য সুন্দর ঘাস ফড়িংটা এনেছিলাম, যার ভেঙে সেটা উড়ে গেছে। আর যারটা ভেঙেছে কে জানো? ওই গবেট বুদ্ধু হাঁদারাম হতচ্ছাড়া ষষ্ঠীচরণটা। ষষ্ঠীচরণ কাঁচ কুড়িয়ে চুপচাপ ঘর থেকে চলে গেল। আমি বললুম, একটা ঘাস ফড়িং নিয়ে এত উত্তেজনার কি আছে? কর্নেল চটে গিয়ে বললে, ওটা সেই সিস্টোসার্কা গ্রেগারিয়া, আর্থ্রোপটেরা প্রজাতির ঘাস ফড়িং, যাকে বলা হয় পঙ্গপাল। এসব ঘাস ফড়িং মরুভূমিতে বাস করে। হাসতে হাসতে বললুম, লোহাগড়া নিশ্চয়ই মরুভূমি নয়। শুনেছি এই জায়গাটা জঙ্গল, সেখানেও মরুভূমির পঙ্গপাল পেয়ে গেলেন। আপনার বাহাদুরি আছে মশাই। কর্নেল কিছুটা বিরক্ত হয়ে বলল, জয়ন্ত, সিস্টোসার্কা গ্রেগারিয়া হলো মাইগ্রেটরি পতঙ্গ, অর্থাৎ সাইবেরিয়ার হাঁসের মতন এক দেশ থেকে আর এক দেশে ঝাঁক বেঁধে যাতায়াত করে। অনেক সময় হয় কি, 2-4টে পঙ্গপাল বা ঘাস ফড়িং কেন কে জানে ঝাঁকের সঙ্গে মরুভূমি ফিরে যায় না, দলছুট হয়ে গিয়ে থাকে। হাঁসের বেলাতেও তাই। এখন কথা হলো, এই রকম দলছুট ঘাস ফড়িং দুস্তর মতন গবেষণার বিষয়। কেন তারা দলের সঙ্গে ফেরে না? তারা কি ইচ্ছে করেই আলাদা থেকে যায়, দলের চোখ এড়িয়ে? কেন থাকে? কি তাদের উদ্দেশ্য? কর্নেল মাঝে মাঝে কান ঝালাপালা করে দেন। বললুম, বুঝেছি, তাহলে ষষ্ঠীচরণ সত্যি বড্ড দোষ করে ফেলেছে। কিন্তু ঘাস ফড়িংটা যাবে কোথায়? দাঁড়ান খুঁজে দেখি। কর্নেল দুঃখিত মুখে বললেন, খুঁজলেও আর পাবে না জয়ন্ত। ষষ্ঠীচরণকে কি শুধু জার ভাঙার জন্য বকাবকি করছিলুম ভাবছো? করছিলুম ওর বেড়াল পোষ্যের জন্য। বিড়াল? অবাক হয়ে বললুম, বিড়াল পুষলে দোষ কি? ইঁদুর হবে না ঘরে, ভালোই তো। কর্নেল চটে গিয়ে বললেন, আহা, ওর বেড়ালটা যে ঘাস ফড়িংটাকে গপ করে গিলে ফেললো। তুমি আসল কথাটা শুনবে না, খালি স্তব্ধ করবে। জারটা ষষ্ঠীচরণের কুনুইয়ের গুঁতো লেগে যেই পড়ে গিয়ে ভেঙেছে, ঘাস ফড়িংটা উড়েছে। এদিকে ষষ্ঠীচরণের পায়ে পারে ঘুরে নচ্ছার কালো কুচ্ছিত বেড়ালটা চোখের পলকে ঘপ করে গিলে ফেললো ফড়িংটা। উফ! বিড়ালটাকে আমি গুলি করে মারতে যাচ্ছিলুম, পালিয়ে গেল। জানলা দিয়ে পাশেই একটা প্রকাণ্ড নিম গাছ দেখা যায়। সেই গাছে কাকের চেঁচামেচি শুনে উঁকি মেরে দেখলুম, কালো একটা বেড়াল নিম গাছের ডাকে
কুঁকড়ে বসে আছে এবং কাকগুলো মহা খাপ্পা হয়ে তাকে তাড়ানোর চেষ্টা করছে। পঙ্গপাল পুডিং খেয়ে কি বিড়ালটার বদহজম হয়েছে যে কাকেদের সঙ্গে লড়াই করতে গেছে? বললুম, কর্নেল কর্নেল, ওই দেখুন নচ্ছার খুনি ওখানে বসে আছে। কর্নেল হন্তদন্ত হয়ে উঠে এসে দেখতে দেখতে বললেন, রিভলভারের রেঞ্জের বাইরে, ঠিক আছে, দেখি কতক্ষণ পালিয়ে বেড়ায়। আমার ইদানিং বড্ড অবাক লাগে এই কর্নেলের আচরণ। একসময় মানুষ খুন বা রহস্যময় চুরি ডাকাতি নিয়ে মাথা ঘামাতেন। পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর অফিসাররা গন্ডগোলে পড়লেই তার সাহায্য চাইতে ছুটে আসতেন। এখনো আদর করে কর্নেলকে ওরা বলেন বুড়ো ঘুঘু। ওর ওই ফ্ল্যাটের নাম দেওয়া হয়েছিল বুড়ো ঘুঘুর বাসা। সেই ঘুঘু অর্থাৎ গোয়েন্দা প্রভুর এখন প্রকৃতিবিদ হয়ে উঠেছেন দিনে দিনে। দেশ বিদেশের প্রকৃতি বিষয়ক পত্রিকায় পাখি প্রজাতি, ফড়িং কিংবা অর্কিড, ক্যাকটাস ইত্যাদি নিয়ে প্রবন্ধ লিখতে শুরু করেছেন। মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে প্রকৃতি নিয়ে মাথা ঘামানোর কারণ কি? এ কি বার্ধক্যজনিত বৈরাগ্যই একরকম? অথচ জানি এখনো গায়ে অসুরের শক্তি। পাহাড় জঙ্গল চষে বেড়ানোর সময় আমার মতন যুবককে ওর সঙ্গে হাঁটতে হাঁপিয়ে উঠি। কিছুক্ষণ পরে কফি খেতে খেতে বলল, হতভাগ্য বিড়ালকে ক্ষমা করে দিয়ে বরং ফের লোহাগড় গিয়ে ওই পতঙ্গটিকে খুঁজে আনুন। কর্নেল হতাশ ভঙ্গিতে বললেন, আর কি পাওয়া যাবে? বললুম, আহা, খুঁজে দেখতে দোষ কি, আমি না হয় যাব আপনার সঙ্গে। এবার কর্নেল একটু হাসি। বুঝি ছুটিতে আছো? আছি। এই বসন্তকালে কলকাতায় পচে মরার মানে হয় না, তাই ভাবছিলুম কোথাও বেড়াতে যাওয়া যায় কিনা। আসল কথাটা এতক্ষণে ফুলে উঠল এবং সেই উদ্দেশ্যেই সাত সকালে আপনার কাছে হাজির হয়েছি। কর্নেল ফোনের কাছে গেলেন। 1 মিনিট জয়ন্ত, রেল দফতরে আমার বন্ধু মিস্টার রামাস্বামীকে ফোন করে দেখি দুটো বার্তা আজ রাতে পাওয়া যায় নাকি। লোহাগড়া মধ্যপ্রদেশের পাহাড়ি এলাকার একটা সংরক্ষিত জঙ্গল। জঙ্গলের ভেতর একটা সুপ্রাচীন ঐতিহাসিক দুর্গ আছে। ভাঙাচোরা অবস্থা। খয়েরি রঙের পাথরে তৈরি এই দুর্গকে লোহার পুরী বলে মনে হতো বলেই এর নাম ছিল লৌহগড়। তাই থেকেই লোহা গড়া হয়েছে। ফরেস্ট বাংলো জঙ্গলে ঢোকার মুখে। সেই বাংলোর চৌকিদার বলল, সাবধানে থাকবেন স্যার, ইদানিং ওখানে একটা মানুষ খেকো বাঘের উপদ্রব হয়েছে। সরকার থেকে 2জন শিকারী পাঠানো হয়েছিল, তাদেরও বাঘটা খেয়ে ফেলেছে। তাই কোনো শিকারী আর আসতে সাহস পাচ্ছে না। গ্রামে দিনের বেলাতেও বাইরে বেরোচ্ছে না লোকে, ঢোকা তো দূরের কথা। কর্নেল ওর কথা গ্রাহ্য করেছেন বলে মনে হলো না। আমার শিকারের শখ আছে এবং বনে জঙ্গলে এলে তাই রাইফেলটা আনতে পারি না, তাই কথা শুনেও তত দমে গেলুম না। কর্নেল একটা ছোট্ট জাল, বাইনোকুলার আর ক্যামেরা নিয়ে বেরোলেন। আমি রাইফেলটার গুলি ভরে সঙ্গে নিলাম। তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়লুম লোহাগড়া দুর্গের দিকে। পাহাড়ি ঢালের নিচে একটা নদী আছে। নদী পেরিয়ে যেতে অবাক হয়ে দেখি এক সাধু হন হন করে এগিয়ে আসছে। আমাদের সামনে এসে সে চোখ কটমটিয়ে হিন্দিতে বলল, কোথায় যাচ্ছ তোমরা? মরার স্বাদ যদি না থাকে আর এক পাও এগিয়েও না। আমার বাহনকে ছেড়ে দিয়েছি, তোমাদের মুন্ডু কর্মুড়িয়ে খাবে। ওই শোনো। সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর কোথাও বাঘের গর্জন শোনা গেল। পরপর দুবার। কর্নেল সাধুকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। আমি রাইফেলটা শক্ত করে ধরলুম। কর্নেল একটু হেসে বললেন, সাধুজি, আপনার বাহনকে দয়া করে একটু সামলে রাখুন। আমরা লোহাগড়ায় গিয়ে মাত্র 2টো ঘাস ফড়িং ধরব, তার অনুমতি দিন।
আর যদি অনুমতি না দেন আমরা বিনা অনুমতিতেই দুর্গে যাব। কর্নেল তামাশা করছেন কিনা বুঝতে পারলুম না। সাধু তার কথায় প্রচন্ড ক্ষেপে গেল কেন কে জানে। তিরিং বিরিং করে কতকটা নাচের ভঙ্গিতে লাফালাফি করে বলল, অভিশাপ দেব বলে দিচ্ছি, সাবধান। আমি কে জানো? ঋষি দুর্বাসা। কর্নেল বললেন, দুর্বাসার বাহন মানুষ খেকো পাক? এমন কথা তো শুনিনি সাধুজি। সাধু লম্পঝম্প করে বলল, আবার তামাশা হচ্ছে আমার সঙ্গে, রোসো, দেখাচ্ছি মজা। বলে সে তিনবার হাত তালে দিল। অমনি বাঘের ডাক শোনা গেল আবার। এবার মনে হলো ডাক আরো কাছে। তারপর আন্দাজ 50 গজ তফাতেই একটা ঝোপের ভেতর আবছা ডোরা কাটা প্রাণীটাকে নড়াচড়া করতে দেখতে পেলুম। আমি গুলি করতে যাচ্ছি, কর্নেল বাধা দিয়ে বললেন, আহা, করো কি জয়ন্ত, ঋষি দুর্বাসার বাহনকে মেরে কাজ নেই, চলো আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাই। সাধু দাঁত কড়মড় করে বলল, মরবে, প্রাণে মারা পড়বে বলে দিচ্ছি। কর্নেল সহ্য করলেন না, হাসতে হাসতে পা বাড়া। আমি তো হতভম্ব হয়ে গেছি। ঝোপের আড়ালে বাঘটাকে আর দেখা যাচ্ছে না বটে, কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে তো পারে। বারবার সে গর্জন করছে। সাধু চোখ কটমট করে আমাদের যাওয়া দেখছিল। যতদূর গেলুম পিছু ফিরে দেখলুম সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বললুম, বাঘটা যদি হামলা করে? কর্নেল বললেন, জয়ন্ত, বাঘটা হামলা করবে না, তুমি নিশ্চিন্তে চলো। অবাক হয়ে বললুম, কি বলছেন? মানুষ খেকো বাঘ বড় ভয়ঙ্কর প্রাণী। কর্নেল বললেন, আমার ধারণা তার চেয়ে সাংঘাতিক প্রাণী ওই সাধু। বলেই আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে পাশের ঝোপে ঢুকে পড়লেন। তারপর গুড়ি মেরে হাঁটতে শুরু করলেন। দেখা দেখি আমিও সেই ভঙ্গিতে ওকে অনুসরণ করলাম। কর্নেলের এমন বিদঘুটে আচরণ আমার অজানা নয়। এই সব সময় কোনো প্রশ্ন করে জবাবও পাবো না, তাও জানি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর কর্নেল ফিসফিস করে বললেন, ওই দেখো জয়ন্ত, বাঘটা এখনো দাঁড়িয়ে আছে সেইখানে। আমি রাইফেল বাগিয়ে ধরতেই ফের বাধা দিল। তারপর গুড়ি মেরে দৌড়ে গেলেন। বাঘটাকে দেখতে পাচ্ছিলুম, ঝোপের ভেতর দাঁড়িয়ে উল্টো দিকে তাকিয়ে আছে। অথচ আশ্চর্য, বাঘের কান খুব প্রখর। মৃদুতম শব্দ বা নড়াচড়া টের পাওয়া অসাধারণ ক্ষমতা থাকছে বাঘের। বিশেষ করে এটা যদি সত্যিই মানুষ খেকো বাঘ হয়, তাহলে এখনো ঘুরে দেখে আমাদের আক্রমণ করতে আসছে না কেন? এরপর কর্নেল যা করলেন দেখে আমার আক্কেল গুঁড়ো হয়ে গেল। কাছে গিয়ে বাঘটার কান ধরে মাথায় 2 চাটি মারলেন। বাঘটা একটু নড়ল না। কাছে গিয়ে সব বুঝতে পারলুম এটা আদতে বাঘের চামড়া পরানো একটা খড়ের বাঘ। কিন্তু তারপর আরো এক কাণ্ড ঘটে ফেললেন কর্নেল। ঝোপের ওপরে একটা ঝাঁকড়া গাছ রয়েছে। গাছের দিকে মুখ তুলে চাপা গলায় তাকে বললেন, ওহে, এবার সুরসুর করে নেবে এসো তো। পালানোর চেষ্টা করো না, গুলি খেয়ে প্রাণ যাবে। অমনি গাছের ডাল থেকে কৌপিন পড়া কম বয়সী আর এক সাধু চুপ করে লাফিয়ে বলল। কর্নেল তার জটা ধরে ফেললেন। জটা উপড়ে এলো। ন্যাড়া মাথা নিয়ে নকল সাধু কুলতির বেগে পালিয়ে গেল, ঝোপঝাড় ভেঙে। কর্নেল তো হো হো করে হেসেই ফেললেন। বললুম, ব্যাপারটা কি? কর্নেল বললেন, নকল বাঘের পিঠে এই যে দড়িটা বাঁধা রয়েছে দেখছো, এটা হাতে নিয়ে লোকটা চড়ে বসেছিল। এই এক রকমের পুতুল নাচ বলতে পারো। তুমি গুলি করলেও এ বাঘকে আর খুঁজে পেতে না। কিন্তু কেন? আমাদের জঙ্গলে ঢুকতে দেওয়ার ইচ্ছে নয় দুর্বাসা মুনির। কেন, তাই বলুন না। সেটাই তো বোঝা যাচ্ছে না। কর্নেল টুপি খুলে তাকে হাত বুলিয়ে যেন মগজকে চাঙ্গা করতে থাকলেন। তারপর সাদা দাড়ি থেকে একটা পোকা বের করে পোকাটাকে পরখ করে দেখে ফেলে দিলেন। বললুম, কিন্তু বাঘের গর্জন? কর্নেল বললেন, গর্জনটা নকল।
অভ্যাস করলে মানুষ বাঘের ডাক অবিকল নকল করতে পারে। তুমি কি জিম করবেটের শিকারী কাহিনী পড়নি? করবেট বাঘের ডাক ডেকে বাঘকে কাছে এনে গুলি করতেন। আরো অনেক শিকারীর বইতে এই ঘটনা পাওয়া যায়। শিকারী এনেথ অ্যান্ডারসন এইভাবে অনেক বাঘ মেরেছিলেন। কিন্তু অবাক লাগছে জয়ন্ত, তুমি গর্জন শুনে বুঝতে পারলে না যে ওটা নকল বাঘের গর্জন? তুমি শিকার টিকার তো অনেক করেছো। একটু হেসে বললুম, তাই বলে কি এখন বাঘ শিকার করেছি? বড় জোর পাখি কিংবা দু একটা খরগোশ। অবশ্য একবার একটা সম্বর মেরেছিলাম উড়িষ্যার জঙ্গল। কর্নেল বললেন, যাকে চলো আমরা দুর্গের ওখানে যাই। দুর্গের ভেতর তার চত্বরে ঘন ঘাসের জঙ্গল। কর্নেল বললেন, এইখানেই সেই ঘাস ফড়িং দেখতে পেয়েছিলাম। জয়ন্ত, তুমি খুঁজে দেখো। ফড়িং এর ডাক শুনতে পাচ্ছ যখন, তখন দু একটা নিশ্চয়ই খুঁজেই পাবে। যে ফড়িং ধরি দেখে কর্নেল বলেন, নয়, সিস্টোসার্গো গ্রোগারিয়া এত সবুজ নয়, ধূসর রং, আরো মোটা। এদিকে মাথার ভেতর চৌকিদারের কাছে শোনা মানুষ থেকে বাঘের কথাটা আছে, তাই বারবার চঞ্চল চোখে এদিক ওদিক তাকাচ্ছি। বলা যায় না দুর্গের এইসব ভাঙাচোরা ঘরে সত্যিকারের বাঘটা হয়তো এখন ঘুমোচ্ছে। সারা পেয়ে জিভ চাটতে চাটতেও এসে এলো, হালুম করে এক্ষুনি ঝাঁপ দেবে। কর্নেল টের পেয়ে বললেন, মানুষ খেকো বাঘের ভয় করো না জয়ন্ত, বরং তার চেয়ে বেশি সাংঘাতিক প্রাণী সম্ভবত সেই সাধু দুর্বাসা মুনি। বলেই এক লাফে সরে গেলেন। আটকে উঠে দেখলুম সাই করে একটা তীর এসে কর্নেল যেখানে হাঁটু দুমড়ে ঘাসে বসেছিলেন সেখানে বিঁধে গেল। কর্নেল একটা পাথরের আড়ালে সরে গেছে। আমিও ভ্যাবাচাকা খেয়ে আর একটা পাথরের আড়ালে লুকিয়েছি। শোঁ শোঁ করে কয়েকটা তীর এসে বিঁধে গেল এ পাশ ও পাশ। তারপর দৃষ্টি গেল বাঁ দিকে একটা ভাঙা ঘরের দেওয়ালের উপর। একটা লোক তীর ধনুক নিয়ে দেওয়ালের ওপর গুড়ি মেরে বসে আছে। আরে, এ তো দেখছি ফরেস্ট বাংলোর সেই চৌকিদার। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলুম কয়েক মিনিট, তারপর মরিয়া হয়ে উঠলুম। দুর্গের প্রাঙ্গণে ধ্বংসস্তূপের আড়ালে প্রায় বুকে হেঁটে সেই ভাঙা ঘরের বারান্দায় গিয়ে পৌঁছলুম। কর্নেলকে কোথাও পেলুম না। পা টিপে টিপে ঘরে ঢুকে দেখি ছাদ ভেঙে পড়েছে। দেওয়ালের মাথায় চৌকিদার ধনুকে তীর জুড়ে উঁকি মেরে আমাদের খুঁজছে। তার পশ্চাৎ দেশে রাইফেলের নল ঠেকাতেই চমকে উঠে ঘুরল। চাপা গর্জন করে বললুম, তীর ধনুক ফেলে দাও, নইলে এফোর ওফোর হয়ে যাবে গুলিতে। চৌকিদার তীর ধনুক ফেলে দিল। ওরা কাকুতি মিনতি করে বলল, দোহাই হুজুর, গুলি করবেন না, নাবজি নাবজি। সে নেবে এলো। তার পিঠে রাইফেলের নল ঠেকিয়ে ডাকলুম, কর্নেল কর্নেল, বদমাইশটাকে ধরেছি। ওদিকের ঘর থেকে কর্নেলের সাড়াও এলো, এখানে নিয়ে এসো ওকে। চত্বর পেরিয়ে গিয়ে দেখি বারান্দায় সেই সাধুর সামনে রিভলভার হাতে কর্নেল দাঁড়িয়ে আছেন। সাধু কাকুতি মিনতি করছে, হুজুর, গরিব মানুষ, পেটের দায়ে এ কাজ করছি, ছেড়ে দিন, পুলিশে দিলে জেল হয়ে যাবে। কর্নেল তার জটা আর দাড়ি উপড়ে নিল। তারপর হাসতে হাসতে বললেন, দেখেছো জয়ন্ত, এই দুর্বাসা বাবাজিও তার চেলার মতো নকল সাধু। বললুম, কিন্তু ব্যাপারটা কি? কর্নেল বললেন, ব্যাপারটা খুবই সামান্য। ওই ঘরে চুলাই মদের পিপে বোঝাই করে রেখেছে। এরা মনে হচ্ছে এই কারবারের মালিক না, নিতান্তই পাহারাদার। এখানে রাখা পিপেগুলোতে সম্ভবত আজকালের মধ্যেই চালান হবে। আমরা এসে পড়ায় এবং লোহাগড় দুর্গে যাব বলায় এরা বেগতিক দেখেছিল, তাই মানুষ খেকো বাঘের ভয় দেখিয়েছিল। শেষে যখন দেখলো তাতেও ভয় পেলুম না এবং ওদের চালাকি ধরে ফেললুম, তখন তীর ছুঁড়ে প্রাণে মারতে চেয়েছিল। তবে জয়ন্ত, মাঝখান থেকে লাভটা তোমারই হল। তোমার কাগজ দৈনিক সত্য সেবাকে বড় করে বড় খবর ছাপা হবে, মধ্যপ্রদেশের জঙ্গলে চুলাই মদের গুদাম আবিষ্কার। বললুম,
সম্প্রতি প্রায়ই বিষমদ চুলাই খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এই এলাকায়। কর্নেল, আমার ধারণা এইসব সেই বিষাক্ত চুলাই মদ। কর্নেল বললেন, পরীক্ষা করলে বোঝা যাবে। তবে চলো আসামিদের পুলিশের জিম্মায় দিয়ে আসি। ওবেলা বরং এসে সিস্টো সার্কা গ্রোকারিয়া খুঁজে বের করব। আমার বিশ্বাস ওই ঘাস ফড়িংগুলো এখনো দু চারটে ঘাসে লুকিয়ে আছে। চৌকিদার ও দুর্বাসা মুনিকে নিয়ে আমরা ফিরে চললুম জঙ্গলের পথে। যেতে যেতে কর্নেল ফেল বলল, চুলাই মদের 3 নম্বর পাহারাটাকেও ধরতে পারলে ভালো হতো। লোকটা কিন্তু চমৎকার বাঘের ডাক ডাকতে পারে। কর্নেলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দূরে আবার বাঘের ডাক শোনা গেল। বললুম, ওই শুনুন, 3 নম্বর আসামি এখনো ভয় দেখানোর চেষ্টা করছে। কর্নেল আমাকে ভয় পাইয়ে দিয়ে বললেন, না জয়ন্ত, এ ডাক সত্যিকার বাঘের। এখন বাঘের সঙ্গী খোঁজার ঋতু। লোহার গড়ার জঙ্গলে এতক্ষণে একটা সত্যিকারের বাঘ সঙ্গী খুঁজতে পেরিয়েছে। এই সময় ওদের মেজাজ বড্ড চড়া থাকে। ওবেলা সাবধানে জঙ্গলে ঢুকতে হবে।